শুরু করছি আজকের গল্প। গল্পের নাম আয়নার মানুষ। গল্পের লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শক্তপোষ মানুষ হলে কি হয়? গদাধর আসলে বড় হয়রান লোক। 3 বিঘে পৈতৃক জমি চাষ করে কোনো রকমে চলে। বাস্তু জমি মোটে বিঘে কটাক। তাতে তার বউ শাকপাতা লাউ কুমড়ো ফলায়। দুঃখে কষ্টে চলে যাচ্ছিল কোনো রকমে, কিন্তু পরাণবাবুর নজরে পড়েই তার সর্বনাশ। পরাণবাবু ভারী ভুলো মনের মানুষ। জামা পরেন তো ধুতি পরতে ভুলে যান, হাটে পাঠালে মাঠে গিয়ে বসে থাকেন, জ্যাঠামশাইকে ছোট কাকা ডেকে বিপদে পড়েন। লোকে আদর করে বলে পাগলু পরাণ। তবে পরাণবাবু মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলে ফেলেন। একদিন গুরুপদকে বললেন, ওরে সাধু জরন, চারদিকে চর, সব চোখ রাখিস বাপু। তা সত্যি, সেই রাতে গুরুপদর বাড়িতে চোর ঢুকে বাসনপত্র নিয়ে গেল। আর একদিন লক্ষ্মীকান্তকে বলে বসলেন, রজনীকান্ত যে, এই তা বিষ্ণুপুরে বেশ ভালো আছো তো ভাইয়া? লক্ষ্মীকান্তর বিষ্ণুপুরে যাওয়ার কথাই নয়, যায়ও নি কোনোদিন। কিন্তু আশ্চর্যের বিষয়, এর কিছুদিনের মধ্যেই বিষ্ণুপুরে একটা মাস্টারের চাকরি হয়ে গেল লক্ষ্মীকান্ত। আর তখনই সে চলে গেল বিষ্ণুপুরে। যাওয়ার আগে সবাইকে বলে গেল, পরাণবাবু ছদ্মবেশে মহাপুরুষ। অনেকেরই সে কথা বিশ্বাস হলো। গায়ের মাতব্বর শশীভূষণ একবার পরাণবাবুর খোঁড়া কুকুর ভুলুকে প্রকাশ্যে ল্যাংড়া বলায় খুব রেগে গিয়ে পরাণবাবু বলেছিলেন, দেখো দেখো নিশিবাবু, এই সব দিন সমান যায় না। ভুলু যদি ল্যাংড়া হয়, তুমিও ল্যাংড়া হবে। অবাক কাণ্ড হলো। দিন 7 বাদে শশীবাবু গোয়াল ঘরের চালে লাউ ডগা কাটতে উঠে একটা সবুজ সাপ দেখে আটকে উঠে চাল থেকে পড়ে পায়ের গোড়ালি ভাঙেন। মাস কটাক তাকে নেংচে নেংচে চলতে হয়েছিল। তা সেই পরাণবাবু একদিন গদাধরকে দেখে থমকে দাঁড়িয়ে বললেন, তুমি কে যেন? হয় এই মুখখানা চেনা চেনা ঠেকছে। আগে আমি গদাধর লস্কর। চেনা না থেকে উপায় কি বলুন? এই গাঁয়েই জন্ম কর্ম, ছেলেবেলা থেকে দেখে আসছেন। আপনার বাড়ির বাগান পরিষ্কার করতে কতবার গেছি মনে নেই? পথে ঘাটে হরদম দেখাও হচ্ছে। খুবই অবাক হয়ে পরাণবাবু বললেন, বটে বটে, তা তুমি কি করো হে বাবু? আগে কিছু একটা করি, চাষবাস। 3 বিঘে জমিতে সামান্যই হয়। নাক কুচকে পরাণবাবু বললেন, মোটে 3 বিঘে? ও বেঁচে দাও, বেঁচে দাও। বলেন কি বাবু, বেচলে খাবো কি? ভারী বিরক্ত হয়ে ভ্রু কুচকে পরাণবাবু বললেন, খাবে খাবে, কত খাবে হলধর, খেয়ে শেষ করতে পারবে, বুঝেছ? খাবে খাবে। কথাটা অনেকের কানে গেল। গায়ের মুরব্বীরা বলল, ওরে গদাধর, পরাণ হলো বাকসিদ্ধাই, যা বলে তাই ফলে, ভালোয় ভালোয় জমিখানা বেচে দে বাবা। শুনে ভারী দমে গেল গদাধর। শুধু একটা খেপাটে লোকের কথা শুনে এরকম একটা কাজ করা কি ঠিক হবে? জমি সামান্য হোক, বছর বছর সামান্য যে ফসলটুকু দেয়, জমি বেচলে তাও তো জুটবে না। তার বউ ময়না ভারী ধর্মভীরু মেয়ে। ঘরে লক্ষ্মীর পট বসিয়েছে, শিবরাত্রি ব্রত উপবাস করে। সে শুনেও বলল, পরাণবাবু কিন্তু সোজা লোক নয়, যা বলে তাই হয়। এসব শুনে ভারী দ্বন্দ্বে পড়ে গেল গদাধর। তার মাথায় যথেষ্ট বুদ্ধি নেই, দূরদর্শিতাও নেই। জমি চাষ করা ছাড়া আর কোনো কাজ সে পারে না। একটা পাগল লোকের কথায় ঝুঁকি নেওয়াটা কি ভারী আহাম্মকি হয়ে যাবে না? কিন্তু গাঁয়ের 5 জনের তাড়নায় আর বউয়ের ময়নার তাগাদায় অবশেষে সে জমিখানা বেচেই পোটলা টাকা পেল, 1 পোটলা। তারপর মাথায় হাত দিয়ে দাওয়ার বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। এই কটা টাকা কয়েক মাস চলে যাবে, তারপর তো ফুরিয়ে যাবে।
তারপর কি হবে ভেবে বুক শুকিয়ে গেল তার। বিপদ কখনো একা আসে না। জমি বেচা কয়েক হাজার টাকা বালিশের নিচে রেখে রাতে ঘুমিয়েছিল গদাধর। খাটিয়ে পিটিয়ে মানুষ, ঘুমটা বটে একটু গাঢ়ই হয় তার। কিচ্ছু টের পায়নি। সকালে উঠে বালিশ উল্টে দেখলো তলাটা ফাঁকা, দরজার খিলও ভাঙা। ফের মাথায় হাত দিয়ে দাওয়ার উপর বসে পড়ল সে। থানা পুলিশ করে কোনো লাভ নেই। থানা 5 মাইল দূরে। তার মতন চাষাভুষো থানায় এত্তেলা দিলে কেউ পুছবেও না। তার কাছে টাকাটা অনেক বটে, কিন্তু পুলিশ শুনে নাক সিটকবে। ময়নারও মুখ শুকিয়ে গেছে। সে মোলায়েম গলায় বলল, ভেঙে পড়ার কি আছে? আমার লক্ষ্মী ঘর ভেঙে 2 দিন তো চলুক। নুন ভাত শাক ভাত খেয়ে কটা দিন কাটলো বটে, কিন্তু তারপর আর চলছে না। ময়না বলল, চলো অন্য গায়ে যাই। দরকার হলে তুমি মুনিব খাটবে, আমি লোকের বাড়িতে কাজ করব। এই গায়ে এসব করলে তো বদনাম হবে। বাপের গা ছেড়ে যাব? তবে কি মরবে নাকি? কাহিল গলায় গদাধর বলল, তাই চলো। পাছে কেউ দেখতে পায় সেই ভয়ে সন্ধ্যের পর 2টো পোটলা নিয়ে দুজন গা ছাড়া রওনা হলো। গা ছেড়ে বেরোতে না বেরোতেই প্রচন্ড কালবৈশাখী ঝড় ধেয়ে এলো। আকাশে ঘন বিদ্যুতের চমক, বাজ পড়ার পিলে চমকানো আওয়াজ আর তুমুল হাওয়া। দুজনে হাত ধরাধরি করে পড়ি কি মরি করে ছুটতে লাগলো। অন্ধকারে পথের মোটে কোনো হদিশই পেলেন না। শুধু টের পাচ্ছিল হাওয়া তাদের প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। ঝোপ জঙ্গল মাঠ ঘাট পেরিয়ে তারা দিক শূন্য হয়ে ছুটছে। ঝোড়ের তোড়ে তাদের জামা কাপড় পোটলা পুটলি সব ভিজে জবজবে হয়ে গেছে। দমসম হয়ে যাচ্ছে তারা। বাতাসের শব্দে আর বাজের আওয়াজে কেউ কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছে না। হাঁ করলেই মুখের কথা কেড়ে নিয়ে যাচ্ছে বাতাস। কালবৈশাখীর নিয়ম হলো সে বেশিক্ষণ থাকে না। আধ ঘন্টা পরে ঝড় থামলো, বৃষ্টিও কমলো, কিন্তু চারদিকটা ঘুটঘুটি অন্ধকার। কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। দুজনে একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। গদাধর বলল, কোথায় এলুম? ময়না বলল, কিছু দেখতে পাচ্ছি না, আমার ভয় করছে। জমি জমা টাকা পয়সা সব হাতছাড়া হওয়ায় গদাধরের আর ভয় ডর নেই। সে ময়নার হাতখানা শক্ত করে চেপে ধরে বলল, আর ভয় কিসে? ময়না বলল, চলো ফিরে যাই। গদাধর একটা শ্বাস ফেলে বলল, ফিরবো বলেই কি ফেরা যায়? এ কোন জায়গাটা এসে পড়লাম তাই বা কে জানে। পথঘাট আন্দাজ করা কি সোজা? ঝড়ের ধাক্কায় অনেকটা এসে পড়েছি। চলো দেখি একখানা গ্রাম টাম পাওয়া যায় কিনা। অন্ধকারে ঝোপ জঙ্গল ভেঙে তারা ধীরে ধীরে এগোতে লাগলো। গ্রাম বা লোকবসতি পেলেই যে আশ্রয় মিলবে এমন ভরসাও নেই। উটকো লোককে কেই বা আদর করে ঘরে জায়গা দেয়? আজকাল যা চোর ডাকাতের উপদ্রব। একটা জঙ্গল মতো জায়গা পেরোতেই সামনে একটা আলো দেখতে পেল গদাধর। বলল, ওই ওই তো আলো দেখা যাচ্ছে। চলো দেখা যাক, মাথা গোজার জায়গা মেলে কিনা। সামনের দিকে একখানা মাঠা কোটা দেখা গেল, তবে তার বেশ দৈন্য দশা। সামনের ঘরে একখানা হারিকেন ঝুলছে। বন্ধ দরজায় খুটখুট শব্দ করে গদাধর ভারী বিনয়ের সঙ্গে বলল, আমরা বড় দুঃখী মানুষ মশাই, একটু মাথা গোজার ঠাঁই পাওয়া যাবে? ভিতর থেকে 5 খাই গলায় কে যেন বলে উঠল, ভিতরে এসো, দরজা ভেজানো আছে। দুজনে ভারী জড়সড় ভয়ে ভয়ে ভিতরে ঢুকলো। ঘরের কোণে রাখা হ্যারিকেনের আলোয় দেখা গেল সামনে একটা তক্তপোষ, তাতে গোটানো বিছানা, কয়েকটা বাক্স প্যাটরা, কিছু হাঁড়ি কুড়ি, কিন্তু ঘরে কেউ নেই। গদাধর গলা খাকারি দিয়ে ভারী নরম সুরে বলল,
আগে অপরাধ নেবেন না, উৎপাত করতে এসেছি বলতে পারেন, তবে বিপদে পড়েই আসা। আমরা বড় দুর্দশায় পড়েছি কি না। কে যেন ভরাট গলায় বলে উঠল, দুর্দশার তো কিছু দেখতে পাচ্ছি না। কে বললো দুর্দশায় পড়েছ? একটু হাওয়া ছেড়েছিল আর দুফোঁটা বৃষ্টি পড়েছে, এই তো। তা চাষিবাসীকে তো ঝড়ে জলে কত কাজেই করতে হয়। তা বটে বলে গদাধর তার হাত কচলাতে কচলাতে বলল, যদি দয়া করে একটু আশ্রয় দেন তো দাওয়াতে বসেই রাতটা কাটিয়ে দেবো ওখানে। দাওয়ায় দাওয়ায় কেন হে? দিব্যি ঘর দৌড় আছে, দাওয়ায় থাকবে কেন? ভেতরে ঘরে যাও, শুকনো খবর টবর পাবে, করে নাও। উনুনে হাত দেওয়া আছে, খিচুড়ি চাপিয়ে দিয়ে গ্যাঁট হয়ে বসে থাকো। ময়না ফিসফিস করে বলল, খোলা পাচ্ছি বটে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন গো? গদাধরও ভরকে গিয়ে বলল, তাই তো। ময়না বলল, জিজ্ঞেস করো না। গদাধর ফের হাত কচলে বলল, আপনি কোথা থেকে কথা বলছেন? আগে সামনে এলে একটু পদধূলি নিতাম। ও বাবা, পদধূলি বড় কঠিন জিনিস। কুটির গায়ে একটা হাত আয়না ঝুলছে, দেখতে পাচ্ছ? গদাধর ইতিউতি তাকিয়ে দেখলো ভেতরের দরজার পাশে খাটের খুঁটিতে একটা ছোট আয়না ঝুলছে। আয়নাখানা পেরে ওর ভিতরে তাকাও। গদাধর অবাক হয়ে তাড়াতাড়ি গিয়ে আয়নাটা পেড়ে তুলে ধরতেই এমন আটকে উঠলো যে একটু হলেই সেটা পড়ে যেত হাত থেকে। আয়নার ভিতরে একখানা সুড়ঙ্গে লম্বা মুখ, গোঁপ আছে, জুলজুলে চোখ, মাথায় বাবরি চুল। ভয়ের কথা হলো সে মুখের ঠোঁট নড়ছে আর কথা বেরিয়ে আসছে। দুজনেরই ভিমরি খাওয়ার অবস্থা। আয়নার লোকটা বলল, ওরে বাবু, আগে তো প্রাণ রক্ষে হোক, তারপর দাঁত কপাটি লেগে পড়ে থাকলে দেখো। ময়না আর গদাধর কিছুক্ষণ বাক্যহারা হয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রইল। এরপর ময়নাই প্রথম কথা কয়ে উঠল, আমরা বড্ড ভয় পাচ্ছি। ওই ভয়টা কিসের? এই জন্যই বলে লোকের উপকার করতে নেই, যাওয়াটাই আহম্মকি। গদাধর সামনে নিয়ে তাড়াতাড়ি বলল, না না, ওর উপর কুপিত হবেন না, আমরা না হয় ভয় ডর সব ভুলে ফেলেছি। ভালো ভালো, টপ করে ওসব ফালতু জিনিস গেলে পেটে চালান করে দাও, বুঝেছ? ময়না আর গদাধর ঘন ঘন ঢোক গিলে যেন একটু সামলে নিল। গদাধর বলল, না, এখনো বুক ডিপ ডিপ করছে, বাট এই চলে গেল, আর বুক ডিপ ডিপ করছে না। তোমার করছে ময়না? না, মাথাটা একটু ঝিমঝিম করছে, এই যা। আয়নার লোকটা বলল, হতেই হবে হতেই হবে, এখন গিয়ে রান্নার জোগাড় যন্ত্র করে ফেলো। গদাধর আমতা আমতা করে বলল, ফস করে অন্দরমহলে ঢুকবো, কেউ যদি কিছু বলে? লোকটা হা হা করে হেসে বলল, বলার মতন আছেটা কি? হ্যাঁ, এই আমি ছাড়া এই বাড়িতে আর জনমানুষই নেই। যা যাও, ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে নিয়মনিয়া ধরবে। কথা না বাড়িয়ে তারা ভিতরের ঘরে এসে দেখলো দিব্যি ব্যবস্থা। আলনায় কয়েকখানা পাট ভাঙা ডুরে শাড়ি, দুটো ধোয়া ধুতি আর মোটা কাপড়ের কামিজ রয়েছে। কুয়ো থেকে জল তুলে হাত মুখ ধুয়ে ভেজা কাপড় বদল করে রান্নাঘরে গিয়ে দেখলো উনুনে আঁচ উঠে গেছে। চাল ডাল খুঁজতেই বেরিয়ে পড়লো আলু, লঙ্কা, ফোড়ন, তেল সবই অল্প স্বল্প রয়েছে। ময়না বলল, জ্যাঠামশাইকে জিজ্ঞেস করো না, উনি আমাদের সঙ্গে খাবেন কিনা। গদাধর গিয়ে আয়নাটা নিয়ে এলো।
তারপর সুড়ঙ্গে মুখখানার দিকে চেয়ে কাঁচুমাচু মুখ করে বলল, আগে আপনি পেশাদ করে না দিলে কোন মুখে খিচুড়ি খাই বলুন? ময়নার বড় ইচ্ছে আপনাকেও একটু ভোগ চড়ায়। না হে বাপু, ও সব আমার সহ্য হয় না। আমার অন্য ব্যবস্থা আছে, তোমরা খাও। এই আর করা, অন্যর বাড়িতে ঢুকে এরকম রেঁধে বেড়ে খাচ্ছে বলে ভারী সংকোচ হচ্ছে তাদের। তবে খিদেও পেয়েছিল খুব, তাই তারা লজ্জার সঙ্গে পেট পুরে খেয়ে নিল। তারপর দুজনে ক্লান্ত শরীরে আর ভরা পেটে মরার মতো ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ঘুম ভাঙার পর গদাধরের মনে হলো গতকাল ঝড় বৃষ্টিতে পড়ে তার মাথাটাই গুলিয়ে গেছে, তাই বোধহয় একটা আজগুবি স্বপ্ন দেখেছে। ময়নাকে ডেকে তুলে স্বপ্নের কথা জিজ্ঞাসা করতে ময়না বলল, দুজনে কি একই স্বপ্ন দেখতে পারে? ব্যাপারটা কি? আমি কি করে জানি? কি যেন বলল, কে আছো হে, কে আছো বলে চেঁচাচ্ছিল। গদাধর তাড়াতাড়ি উঠে সদর দরজা খুলে দেখলো নাদুস নুদুস একটা লোক দাঁড়িয়ে আছে। দড়িতে বাঁধা দুটো হালের বলদ, একটা দুধের গাই আর একটা হাল। লোকটা গম্ভীর হয়ে বলল, এই নাও ভাই, এই ষষ্ঠী বদল গচ্ছিত হাল গরু সব বুঝিয়ে দিয়ে যাচ্ছি, আদেই নাও। 1 বছরের হাল গরুর ভাড়া আর দুধ বাবদ দাম 700 টাকা আছে। গদাধর জিভ কেটে পিছিয়ে গিয়ে বলল, না না, ইচ্ছিছি, এইসব আমার পাওনা নয়, আমাকে কেন দিচ্ছেন? লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না দিলে কি রেহাই আছে হে? ষষ্ঠীপদ ঘাড় মটকাবে? বুঝে নাও ভাই, কাল রাতেই ষষ্ঠীপদ হুকুম দিয়ে গেছে। আগে ষষ্ঠীপদ কে বটে? কেন, পরিচয় হয়নি নাকি? বলি, সে এখন আয়নার মধ্যে ঢুকেছে বলে তো আর কেউ গায়েব হয়ে যায়নি। তার দাপটে এখনো সবাই থরহরি কাঁপে। ওই পূবে খালদারের জমিটা তোমার, 10 বিঘে আছে। কিছুই বুঝতে পারলো না গদাধর। লোকটা চলে যাওয়ার পর গরু আর বলদের নিয়ে গোয়ালে বেঁধে টাকাগুলো ট্যাকে গুজে সে গিয়ে আয়নাটা পেড়ে আনলো। কিন্তু দিনে মানে আয়নায় আর সেই সুড়ঙ্গে মুখখানা দেখা গেল না। নিজের বোকা বোকা হতভম্ব মুখখানাই দেখতে পেল সে। এরপর আর একজন রোগাপনা লোক এসে হাজির, সঙ্গে মুটের মাথায় 2 ভরা বস্তা। এই যে ভাইয়া, আমি হচ্ছি শ্যামপদ মুদি, 2 বস্তা চাল দিয়ে গেলুম। ষষ্ঠীপদের হুকুম তো আর অমান্য করতে পারি না। এই 2 বস্তায় পাওনা ছিল তোমাদের, আর এই 1000 টাকা। গদাধর সব কথা কইতে পারছে না, কেবল ঢোক গিলছে, জিভ ডাকরা সব শুকনো। একটু বেলার দিকে একজন বউ মানুষ এসে পিছনের দরজা দিয়ে ঢুকে সোজা ময়নার কাছে হাজির। একটা পোটলা খুলে কিছু সোনার গয়না বের করে বলল, নাও বাপু, তোমার জিনিস বুঝে নাও। মোট 8 গাছা সোনার চুড়ি, বাঁধানো নোয়া, নিচে হাত, 1 জোড়া বালা আর ঝুমকৌদুল। ময়না অবাক হয়ে বলল, এসব আমার হবে কেন? তা জানি না, ষষ্ঠীপদ গচ্ছিত রেখেছিল, এখন হুকুম করেছে তাই দিয়ে যাচ্ছে। কিন্তু আমি তো ষষ্ঠীপদ বাবুকে চিনি না। চিনবে বাপু, চিনবে, এই গায়ে থাকলে তাকে না চিনে উপায় নেই। তা তোমাদের কপাল ভালো যে তার নেক নজরে পড়েছ, তার ভয়ে আমরা কাঁটা হয়ে থাকি কি না। সারাদিনে আরো অনেকে এসে অনেক জিনিস দিয়ে গেল। কেউ দা, কেউ কুড়ুল, কেউ শীতল পাটি, কেউ কুয়োর বালতি আর কাঁটা, কেউ কাঠের টুল, কেউ বাসন কোসন বা কড়াই আর হাতা, এমনকি 1 গাছা কাঁটা ঝাঁটা অবধি দিয়ে গেল। সবই নাকি ষষ্ঠীপদর গচ্ছিত রাখা জিনিস। গদাধর আর ময়নার দিশেহারা অবস্থা। গরিব হলেও তারা এত লোভী লোক নয়। এসব জিনিস তাদের ঘরে ছিল না কোনোদিনই। তার উপর ষষ্ঠীপদর রহস্যটা তাদের মাথায় সেদ হচ্ছে না। খুব ভাবনা চিন্তার মধ্যেই দিনটা কাটলো তাদের। সন্ধে হতেই হঠাৎ সেই বাজখাই গলা, এই সব জিনিস ফেরত পেয়ে গেছিস তো?
গদাধর তাড়াতাড়ি আয়নাটা পেরে দেখলো সেই সুরঙ্গে মুখ। কাঁপা গলায় বলল, এসব কি হচ্ছে বলুন তো মশাই, আমরা যে কিছুই বুঝতে পারছি না। লোকটা ধমক দিয়ে বলল, বেশি বুঝবার তোমার দরকার কি হয়? কাল থেকে তেঁতুল তোমার জমিতে হাল দিতে শুরু করো। কি তবে এইখানেই থাকবো? তবে যাবে কোন চুলোয়? ময়না পেছন থেকে ফিসফিস করে বলল, ওগো, রাজি হয়ে যাও। গদাধর গদগদ হয়ে বলল, যে আগে